পূর্বের কথা বেশ ইতিহস্ত বোধ করল মেহেরিস। লজ্জা পেল ভীষণ। মাথাটা নুয়ে নিচে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উত্তরে কিছুই বলছে না। বলার মতো কিছু বলছে তখন হঠাৎ মুখে এমন কথা বলে দিল সে পরক্ষণে সেটা ভেবে নিজের কাছে নিজের লজ্জা পাচ্ছে। তার সাথে পূর্বে সেই দাঁড়ানো তীক্ষ্ণ ন্যায় কথা তো আছেই। কি হলো ম্যাডাম, যাবেন না ওয়াশরুমে? এবার যেন মেহেরিস আর নিজেকে শান্ত রাখতে পারল না। পূর্ব দিকে চেয়ে ফের ফের করে বলে উঠল, দেখুন আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। ও তাই? তা কি এমন দরকারি কথা ছিল যে সোজা আমার রুমে এসে হাজির হলেন? শুনি, বলেন বলেন। দেখুন আমি সোজাসুজিভাবে কথা বলতেই বেশি পছন্দ করি। সত্য মোতাবেক আমি 3 মাস থাকার পর আমাকে একেবারে যেন যেতে দিবেন বলেছিলেন। এখন আপনি আমাকে সেখানে নিজ থেকে গিয়ে নিয়ে এসেছেন। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি নিজের থেকে আসিনি। তাহলে সত্যি কিন্তু আমি জিতলাম। 3 মাস পর আমি আমার বাড়িতে চলে যেতে চাই। এতক্ষণে মৃদু হাসি মুখটা মুহূর্তে পাল্টে গেল পূর্বের। মেহেরিসের কাছ থেকে এমন উত্তর মোটেও আশা করেনি সে। কথাগুলো কেন যেন পছন্দ হলো না। এক রত্তীয় এই মেয়ে এসব বলার জন্য এখানে এসেছে কথা সে ভেবেছিল। হয়তো বেশি কিছু না ভেবে নিরেক্ট কণ্ঠে বলে উঠলেন, নিজের বাড়িতেই তো আছেন। বিয়ের পর স্বামীর বাড়ি হয় মেয়েদের নিজের বাড়ি। তারপর এটা তো আপনার বাবার বাড়িও, সেই হিসেবে নিজের বাড়িতে তো আছেন আপনি। মজার ছলে বলল কথাটি, কিন্তু এতে তেতে উঠল মেহেরি। মুখ বরাবরের চেয়ে তীর তিরিয়ে বলে উঠল, একদম কথা ঘুরাবেন না। সবার সামনে শর্ত দিয়েছেন আমাকে যেতে দিবেন। তার মধ্যে সেদিন আপনি নিজ থেকে আমাকে নিয়ে এসেছেন। তো এখানে আমি কিন্তু ইচ্ছে করে আসিনি। 3 মাস শেষ হলেই আমি চলে যাব। তখন আপনি আমাকে আটকাতে পারবেন না। মেহেরিসের মুখে এমন কথা শুনে মুহূর্তে চেহারা রং পাল্টে গেল পূর্বের। রাগে সমস্ত মুখমণ্ডল লাল হয়ে গেল যেন। মেয়েটা কি সুন্দর, তার মুখের ওপর কথা বলে যাচ্ছে। রাগে দাঁতে দাঁত পিষে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই এত বাড়ি বাড়ি করছিস কেন তুই সবসময়? কে আছে ওখানে? ওখানের জন্য এত দরদ কেন তোর যে নিজের বিয়ে হাজব্যান্ডকে ফেলে যেতে উতলা হয়ে যাচ্ছিস? হাজব্যান্ড? কিসের হাজব্যান্ড? আপনি আমাকে ওয়াইফ হিসেবে মেনেছেন? কখনো স্ত্রীর মর্যাদা দিয়েছেন কোনোদিন? আমাদের শুধুমাত্র নামে বিয়ে হয়েছে, আর আপনি তো নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য জোর করে বিয়ে করেছেন আমাকে। মেহেরিসের কথা বিদ্রুপ করে ঠোঁট বাঁকিয়ে হাসল পূর্ব। মাথা হঠাৎ দুষ্টবুদ্ধি হানা দিয়ে উঠল তার। মেহেরিসে আরেকটু কাছাকাছি এসে হিসিয়ে বলল, স্বামীর অধিকার চাই আপনার? স্বামীর অস্বীকার মানে বুঝেন তো? নাকি না বুঝেই সোজা স্বামীর কাছে অধিকার নিতে চলে এসেছেন? থতমত খেলো মেহেরিস। কোথা থেকে কোথায় নিয়ে গেল কথাটাকে ঘুরিয়ে। লজ্জা পেল ভীষণ। পূর্ব তাকে কি মিন করে কথাগুলো বলছে আন্দাজ করতে পারছে তা। তাকে যেন লজ্জা আড়ষ্ট। মেহেরিস নুয়ে গেল কিছুটা। ইস, রাগের বশে মুখ ফসকে কি বলে দিয়েছে এসব। আর এই লোক ঠিক সেই সুযোগ তার মজা নিচ্ছে ভেবেই নিজের উপর উল্টো নিজের রাগ উঠল। মেহেরিসকে নিশ্চুপে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা আরও লজ্জা দিতে পূর্বে ফের বলে উঠল, এই মেয়ে, 18 বছর হয়েছে তোমার? বাচ্চা একটা মেয়ে, সে কিনা আবার এসেছে স্বামীর অধিকার আদায় করতে। একবার ধরলে তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সে এসেছে আবার স্ত্রীর অধিকার নিতে। তাহলে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, 18 বছরের আগে বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করার সময় মনে ছিল না এসব কথা? আর আমি স্বামীর অধিকার বলতে ওই সব মিন করিনি, বুঝেছেন? আপনার মতো আমার মাথায় সারাদিন ওসব ঘুরে না। মানে ওইসব মানে কোন সব? ওইসব মানে ওইসব। একদম ভদ্র সাজবেন না। আমি কিন্তু দেখেছি আপনার রুমের ভিতর। তো আপনি কি দেখেছেন? দেখেছি আপনি যে রুমে ভিতরে লুকিয়ে লুকিয়ে ডার্ক রোমান্টিক বই পড়েন সেগুলো। আর উপরে এমন ভান ধরে থাকেন যেন রোমান্টিকের জানেন না। বেশ আনন্দ পেল পূর্ব মেহেরিসের এই কথাগুলোতে। মেহেরিসের দিকে আরেকটু ঝুঁকে হিসিয়ে বলে উঠল,
তারপরও আমার সামনে একা রুমে আসতে ভয় করলো না আপনার? জানেনই তো আমি কেমন, তার উপরে আপনি আমার বিয়ে করার নতুন বউ। ওই যে একটু আগে বললাম না অধিকার না কি যেন, তো আপনার উপর তো পুরো অধিকার আছে আমার। ভরকালো মেহেরিস, লজ্জারা যেন আজকে তাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। এই লোক যে এভাবে কথা বলতে পারে কোন অক্ষরে ভাবেনি মেহেরিস সেটা। এখানে থাকলে না জানি আবার কখন কি বলে দেয় ভেবেই বলে উঠে, দেখুন আমি এখানে শুধু এসেছি এটা জানাতে যে আমাকে কবে বাড়িতে যেতে দিবেন। আমি বাড়ি যেতে চাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। মেহেরিসের মুখে বারবার একই কথা শুনে মুহূর্তে ভীষণ রেগে গেল পূর্ব। নাকের পাটা মুহূর্তেই ভুলে গেল, রাগে গজ্জে উঠে বলল, বাড়ি বাড়ি? এই ওখানে কে আছে তোর? সারাক্ষণ এত বাড়ি বাড়ি করিস কেন? সত্যি করে বল, কাকে রেখে এসেছিস ওখানে যে এত উতলা হয়ে উঠেছিস বারবার যাওয়ার জন্য? যেতে পারবি না তুই, আজীবন এখানেই থাকতে হবে তোকে, বুঝেছিস? এবার পুরোপুরি তেতে গেল মেহেরিস। আজব লোকটা ধারণা এত জঘন্য, সে তার নিজের দেশে যাবে, সে যেন লোকটা তাকে এসব বলছে। রাগে পূর্বের চোখে চেয়ে নিরেট কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আছে কেউ একজন, ভালোবাসি আমি তাকে, তাতে আপনার কি? আর আপনি যদি মনে করেন আমি এজন্য যেতে চাচ্ছি তবে সেটাই, বুঝেছেন? ঠাস মেহেরিসের কথা পুরোপুরি শেষ হওয়ার আগে বাম পাশে গালে ঠাটিয়ে মারল এক চর। বিস্ময় হত বিলম্ব মেহেরিস, হঠাৎ তার গালে এমনভাবে চর পড়বে ভাবতে পারেনি মেয়েটা। ডান হাতটা সোজা চলে গেল মাত্রই চর মারা বাম গাল তার উপরে। টলমল চোখে চেয়ে পূর্বের পানে কি জন্য মারল লোকটা তাকে এভাবে? মেহেরিস হাতটা সরাতে হয়তো দেখতে পারত সামনে থাকা লোকটা, সে তার 5 আঙ্গুলি ছাপ স্পষ্ট বসে গেছে মেয়েটার সাদা নরম তুলতুলে গালটার উপরে। তবে এদিকে যেন পূর্বের আজ কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আগের ন্যায় রাগে গজগজ করছে, প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য পূর্বর হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মনে যাচ্ছে মেহেরিসকে ইচ্ছে মতো মেরে মনের মতো ক্ষোভ প্রকাশ করতে। প্রচণ্ড রাগ উঠছে তার। রাগে রি রি করে বলে উঠল, 3 মাস নয় 3 দিনের মধ্যে তোকে পাঠানোর ব্যবস্থা করছি আমি। তোর মতো 3rd ক্লাস মেয়েকে এই পূর্বর কোনো দরকার নেই, বুঝেছিস? তুই কি মনে করিস নিজেকে? তোর জন্য এই পূর্ব পাগল? নিজেকে কি হিরোইন মনে করিস? আর আমাকে ভাবিস ওই সব বেহায়া নায়কদের মতো যে তোর পিছে ঘুরঘুর করবো সারাক্ষণ? এখন আমার 2 চোখের সামনে থেকে যা, না হলে তোকে কি করব সেটা আমি নিজেও জানি না। গেট লস্ট ইডিয়েট। মেহেরিসের এক মুহূর্তে আর দাঁড়ালো না, যেভাবে এসেছিল ঠিক সেভাবেই হুড়হুড়িয়ে চলে গেল সেখান থেকে। দৌড়ে চলে যাওয়ার সময় দরজার সাথে রাখা বড় ফুলদানিটার সাথে লেগে খানিকটা ব্যথাও পেল মেয়েটা। তবে সেসবের খেয়াল না করেই দ্রুত ত্যাগ করল সেই স্থান। আর এদিকে মেহেরিসকে থাপ্পড় মারার হাতটি দিয়ে পূর্ব দেওয়ালে জোরে জোরে ঘুষি মারা শুরু করলো। কেন তার হঠাৎ এমন রাগ উঠল মেহেরিসের মুখে এমন কথা শুনে? উত্তরটা সে নিজেও জানে না। কতবার কলিজে মেয়েটা তার সামনে বলছে অন্য একটা ছেলেকে পছন্দ করার কথা। কলিজাটা ছিঁড়ে ফেলতে মনে যাচ্ছে তার এখন মেহেরিসের। বিশাল বড় একটা রেস্টুরেন্টে বসে আছে আমানিরা। রেস্টুরেন্টের এক জায়গাটা সাধারণত কাপলদের বসার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। এখন মেহেরিস দৌড়িয়ে ওয়েটিং রুমে আসলে এরিনাকে সেখানে না দেখতে পেয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলে সে বলে একটু আগেই আমান এসেছে আর তারা সবাই নিচে তার জন্য অপেক্ষা করছে। তাই তৎক্ষণাৎ নিচের স্বাভাবিকের ন্যায় চোখ দুটো ভালো করে মুছে চলে যায় তাদের কাছে মেহেরিস। মুখে মিথ্যে হাসি ফুটিয়ে স্বাভাবিক আচরণ করে তাদের সাথে। সে জানে আজকে ইরা আমানকে তার ভালোবাসার কথা জানাবে। এখন এই মুহূর্তে যদি সবাইকে তার একটু আগে ঘটনার কথা জানায় তখন বিষয়টা যে খুবই অন্যরকম দেখায়। এমনও হতে পারে তারা মেহেরিসকে সাপোর্ট করার জন্য মন খারাপ করে বাসায় চলে যাবে সবাই।
এজন্য এখন আপাতত কিছুই বলতে চায় না মেহেরিশ তাদের। পরে না হয় বাড়িতে গিয়ে এরিনার সাথে শেয়ার করবে বিষয়টা। এরপর এরিনা, আমান, প্রিন্স আর ইরা মিলে চলে আসে শহরের সব থেকে বড় একটা কাপল রেস্টুরেন্টে। আমানকে বলেছে তারা আজ রেস্টুরেন্টে খেতে চায়, এজন্য আমান তাদের এখানে নিয়ে আসে। তারপর সবাই একসাথে বসলো। একটা সময় এরিনা মেহেরিশ উঠে কোনো বাহানা নিয়ে চলে যায় তাদের থেকে দূরে, সাথে প্রিন্সকেও নিয়ে যায় তারা। এখন বসে শুধু ইরা আর আমান, জড়তার ভয়ে ইতিহস্ততা ইরা। এত বছরে ভালোবাসার মানুষটা যদি এভাবে একান্ত নিজের সামনে বসে থাকে, তখন এর ফিলিংসটা কি বলে বোঝানোর মতো। কিছু বলতে তো দূর থাক, তাকাতে পর্যন্ত পারছে না ইরা আমানের দিকে। মনে মনে সঞ্চয় করে নিয়ে আসা সব সাহস মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। জড়তা নিচে নিচে তাকিয়ে আছে সেই কখন থেকে, কিছু খাচ্ছে না পর্যন্ত, অথচ সামনের রঙে বেরঙে কত খাবার রাখা। আমান ব্যস্ততার ফোনে ফেসবুক স্ক্রলিং করছে ছেলেটা। অনেকক্ষণ যাবৎ তাদের কাউকে আসতে না দেখে ইরাকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল, আমান, ওরা কোথায় গিয়েছে জানিস কিছু? কিঞ্চিত ঘাবড়ানো ইরা। সে তো বেশ ভালো করেই জানে তাদের একসাথে একান্ত সময় কাটানোর জন্য তারা চলে গেছে এখান থেকে। এখন কি করে বলবে আমানকে সে? আমতা আমতা করে নিচে তাকিয়ে বলে উঠল, জানি না আমান ভাই, তুই হঠাৎ এভাবে নতুন বইয়ের মতো নিচে মুখ লুকিয়ে রেখেছিস কেন? ভরকালো মেয়েটা, এমনিতেই ভয়ে আড়ষ্ট মেয়েটা, তার উপরে আবার এমন প্রশ্ন বেশ ইতিহস্ত বোধ করল ইরা। মিনমিন করে বলে উঠল, কোথায়? কিছু হয়নি তো? তাহলে তাকা আমার দিকে তাকিয়ে কথা বল। সোজা সাপটা জবাব আমানের। আস্তে আস্তে চোখ তুলে তাকালো ইরা আমানের দিকে। চোখাচোখি হলো দুজনে। আমানের পরনে সাদা রঙের একটা টি শার্ট, সাথে ব্ল্যাক জিন্স। সাদা সিদে পোশাকেও যেন ইরার নিকট পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি হলো আমান। আমি আপনাকে ভালোবাসি আমান ভাই। হঠাৎ কোথা থেকে এমন সাহস এসে পড়ল নিজেও জানে না ইরা। তবে এর সামনে বসে থাকা ভালোবাসা মানুষটি দু চোখে চেয়ে গলগল করে বলে দিল এতদিনে জমিয়ে রাখা সুপ্ত ভালোবাসার কথা। উত্তরে সামনে থাকা মানুষটি কি বলবে সে সম্পর্কে কোনো ধারণা নেই ইরার। এদিকে আমার বিস্মিত হলো প্রচণ্ড। ইরার মুখে এমন কথা শুনে এক পর্যায়ে হেসে দিল আমান। হাসতে হাসতে জবাব দিল, তোরা প্ল্যান করেছিস সবাই মিলে, তাই না? আর এইগুলো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে শিওর? দাঁড়া, ধরছি সব কটাকে, বলে উঠে দাঁড়ালো আমান। আশেপাশে দু চোখ বুলিয়ে খুঁজলো তাদের, কিন্তু কোথাও দেখতে না পেয়ে আবার ইরার দিকে তাকিয়ে শুধালো, এ ইরা, সত্যি করে বলো কোথায় ওরা সবাই? আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি আমান ভাই, আর সেটা আজ থেকে নয়, বিগত 6 বছর যাবৎ ভালোবেসে এসেছি আপনাকে। প্রথম বুঝতে পাইনি যে এটা ভালোবাসা ছিল নাকি ভালো লাগা, কিন্তু দিনকে দিন আপনার প্রতি ভালোবাসার পরিমাণ আমার কমার বদলে বেড়ে গেছে। ভীষণ পছন্দ করি আমি আপনাকে। ইরার দু চোখে পানি টলমল করছে, আর একটু হলেই গড়িয়ে পড়বে সেই স্থান ত্যাগ করে নিচে। আমার হয়তো বুঝতে পারলো ইরার কথাটি, এভাবে নিশ্চয় কেউ অভিনয় করে না, কিন্তু সে তো ইরাকে ওইভাবে কখনো দেখেনি। পরক্ষণে ইরার দিকে যে নির্বাক কণ্ঠে বলে উঠল, দেখো ইরা, আমি জানি না তুমি সত্যি বলছো নাকি প্র্যাং করছো, তবে যদি সত্যি ভালোবেসে থাকো আমাকে, তাহলে বলবো আমি কখনোই তোমাকে সেই নজরে দেখিনি, আর না দেখা সম্ভব, কারণ এরিনা মতো তোমাকেও আমি বোনের নজরে দেখেছি সব সময়। হাত থেকে কাচের গ্লাস পড়ার ন্যায় খণ্ড খণ্ড হয়ে ইরার মনটা ভেঙে গেল। মাথায় বাজ পড়ার ন্যায় দাঁড়িয়ে রইল মেয়েটা। উত্তরে কিছু বলল না হয়তো। সে জানতো এমন কিছুই হবে, ঠিকই তো। তার ভালোবাসা তো শুধু একপাক্ষিক ছিল, আর আমান তো তাকে কোনোদিনই কোনো
হিন্ট দেয়নি, বরং সে একতরফা ভালোবেসে গিয়েছিল তাকে। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র ধারা, এক হাত দিয়ে একটু পরপর সেগুলো মুছে যাচ্ছে মেয়েটা। দূর থেকে সবটা দেখছিল লুকিয়ে লুকিয়ে এরিনা, মেহেরিশ আর প্রিন্সকে তারা এখানে নিয়ে এসেছে জানা এসব ঘটনা সম্পর্কে। উত্তরে প্রিন্স ও খুশি হয় অনেক। ইরা মেয়েটা বেশ সুন্দরী, আমানের সাথেও অনেক মানাবে। তবে ইরাকে এভাবে বসে কাঁদতে দেখে দূরত্ব চলে এলো তারা ইরার সামনে। আমান চলে গেল বাইরে। তারা হয়তো ঠাহর করতে পারলো না যে তাদের আমান ভাইয়া ঠিক মেয়েটাকে না করে দিয়েছে, তাই তো বসে বসে কাঁদছে মেয়েটা। এখন এই অবস্থায় কিছু বলে সান্ত্বনা দেওয়া কোনো মানে আছে? তাদের জন্যই তো আজ এই অবস্থা হয়েছে ইরার। তারাই তো জোর করে নিয়ে এসেছিল তাকে, তাও মেহেরিশ আর এরিনা সান্ত্বনা দিল কিয়ৎক্ষণ। দুপুর গড়িয়ে বিকেল। তীব্র রোদের উত্তপ্ত শরীরে নিস্তেজ হয়ে পড়েছে গাছের পাতাগুলো, সাথে নিস্তেজ হয়ে আছে আরেকটি মানুষের মন। তখন রেস্টুরেন্ট থেকে তারা সাথে সাথে চলে এসেছিল সবাই। এর একটা কথাও বলেনি পুরো রাস্তায়। আর না আমান। মেহেরিশও কেমন চুপচাপ ছিল সারাটা সময়। বাসায় এসে ইরার সাথে সাথে তাদের বাড়িতে চলে যায়। যাওয়ার সময় মেহেরিশের কাছ থেকে বিদায় নিয়ে গেছে অবশ্য, তবে মেহেরিশও আজ তাকে সান্ত্বনা দেয়নি। মেহেরিশের ভিতরটা আজ ইরার মতোই ছটফট করছে। কেন করছে কারণটা জানে না সে, তবে আজ তো তার খুশি হওয়ার কথা ছিল। 3 দিন পরই তো নিজ বাড়িতে চলে যাবে, তাহলে কেন খুশি হতে পারছে না সে তো এটাই চেয়েছিল, এখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে। সারা রুম জুড়ে এসব ভাবছে আর হাঁটাহাঁটি করছে। একটু পর পর নখ কামড়াচ্ছে মেয়েটা। মেহেরি ছোট থেকেই এমন, যদি কোনো টেনশন করে তাহলে এভাবেই নিজের নখ কামড়ানো শুরু করে দেয়, আর সারা রুম জুড়ে ঠিক এভাবেই পায়চারি করে বেড়ায়। অনেকক্ষণ যাবৎ চিন্তা করেও কোনো উত্তর খুঁজে পেল না মেহেরিশ। বারবার শুধু পূর্বের সাথে পার করা সেই বাংলো বাড়ির স্মৃতিটুকুই চোখের সামনে ভেসে উঠল। পূর্বের মুখ থেকে এখান থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার অন্তরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠছে? এ কোনো উত্তর আছে তার কাছে? থাপ্পড় মারাতে হয়তো এতটা কষ্ট হয়নি যতটা সে কথার ধারার আঘাত পেয়েছিল সে। পরের দিন সকালবেলা মির্জাবাড়ির সবাই খেতে বসেছে একসাথে। আমান, মেহেরিশ, আয়নাও খেতে বসেছে। এরিনা আজ চলে যাবে সাব্বিরদের বাড়িতে। প্রিন্স মাত্রই উঠে এসে খাওয়ার জন্য চেয়ার টান দিবে, ঠিক এমন সময় দরজার কলিং বেল বাজতে কাজের মেয়ে নার্গিস দরজাটা খুলে দিতে ভিতরে প্রবেশ করে রাহিমা বেগমের বোন, মানে ইরার মা। হাতে তার বড় বড় দুটি মিষ্টির বক্স। ভিতরে প্রবেশ করে খুশিতে নার্গিস বেগমের হাতে মিষ্টির বাক্সগুলো দিয়ে বলে উঠে, এই নাও খুশির সংবাদ, এর সাথে মিষ্টি নিয়ে এসেছি তোমাদের জন্য। তৎক্ষণাৎ টেবিলে বসে থাকা মেহেরিশের আগ বাড়িয়ে বলে উঠল, কিসের খুশির সংবাদ আন্টি? ইরার বিয়ে ঠিক হয়েছে মা, আজ বিকেলে আন্টি পড়িয়ে যাবে ছেলেরা, সেজন্যই তো তোমাদের সবাইকে নিয়ে যেতে এসেছি। অবাক হলে বসে থাকা সবাই। রহিমা বেগম আশ্চর্য ছাপ মুখে এঁকে বলে উঠল, কি বলিস? এত বড় সুখবর এত দেরিতে জানালি কেন আমাদের? ছেলেপক্ষ হঠাৎ করে এসে দেখে গিয়েছিল সেই দিন আপা, তাদের বেশ পছন্দ হয়েছে ইরাকে। তবে ইরা রাজি ছিল না। কাল বিকেলে হঠাৎ করে বলে দিল যে সে বিয়েতে রাজি। তাই ছেলেদের জানালে আজই তারা আন্টি পরিয়ে যেতে চায়। তাই এখন তোমরা সবাই আমার সাথে যাবে আপা। আয়না মেহেরিশের দিকে আর মেহেরিশ এরিনের দিকে চোখাচোখি করছে, মানে বিষয়টা তাদের মস্তিষ্ক ঢুকে অবাকের ন্যায় একে অপরে পারে চোখাচোখি করছে তারা। অবাক হলো আমানও ভীষণ। কাল সকালে যে মেয়েটা তাকে তার ভালোবাসার কথা জানালো, আর একদিনে না যেতেই কিনা আজ মেয়েটা এঙ্গেজড হয়ে যাচ্ছে। কেন জানি না খুশির সংবাদটা শুনে খুশি হতে পারল না আমান। বারবার কাল সকালে ইরার চোখের পানি টলমল করা অশ্রুগুলো সেই দৃশ্যই ভেসে উঠছে। বাইরে তীব্র বাতাস বইছে। আজ সকাল থেকে আবহাওয়াটা কেমন নিশ্চুপ হয়ে আছে।
সূর্য তেমন কোনো তাপ নেই আজ। প্রকৃতি কেমন নিস্তব্ধ গুমর ধরে আছে। হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে শীতল আগমন ঘটে আসার সময় হয়েছে। বিকাল 4 ঘটিকা। ফাহাদের বাড়িতে এসেছে মির্জা মঞ্জিলের সবাই। আপাতত নার্গিস বেগম ছাড়া মির্জা মঞ্জিলে আর কেউ নেই। ইরার মা তখন তার কথা মতো সবাইকে সাথে করে নিয়ে আসে। তবে আসতে চায়নি আমান। এরিনা আজ যাওয়ার কথা থাকলেও বোনের এই খবর শুনে আর যায়নি শ্বশুর বাড়িতে। আপাতত সে তার বোনটার কাছেই থাকতে চায়। আমানকে এরিনা জোর করে নিয়ে এসেছে সাথে। কেন যাবে না সে? তার বোনের মন ভেঙেছে তার এই ভাইটা। আর আমানের কালকের ঘটনায় কষ্ট পেয়ে সে মেয়েটা হুটহাট রাগে বসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সে ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। আমান, মেহরিশ, আয়ান, প্রিন্স, এরিনা এরা সবাই আমানের গাড়িতে করে গিয়েছে। আর বড়রা সবাই আলাদা গাড়িতে করে গিয়েছে। সারা রাস্তায় এরিনা আর মেহরিশ এক প্রকার আমানের কান ঝালাপাড়া করে ফেলেছে কালকের ঘটনা পুনরাবৃত্তি করিয়ে। আয়নাও তার ভাইকে আজ ছাড়া দেয়নি। ইরা মেয়েটা কিসের কমতি? হ্যাঁ, তার চেয়ে বড় কথা মেয়েটা তোকে কত বছর ধরে একটানা ভালোবেসে এসেছে, অথচ তার এই ভাই এভাবে ফিরিয়ে দিল মেয়েটাকে। তবে সবার একসাথে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি আমান। নিরুত্তর ছিল সারাটা পথ। ইরাদের বাড়িতে বেশ নতুন ডিজাইনের ডুপ্লেক্স একটা বাড়ি। দোতলার ডুপ্লেক্স বাড়িটা মির্জা মঞ্জিলের মতো বড় না হলে ডিজিটালভাবে বানানো বাড়িটা। বেশ দূরে নয় তাদের বাড়িটা, এই 4 কিমি 50 মিনিট লাগে গাড়ি নিয়ে আসতে। তবে ছোট হলেও খুব সুন্দর আর গোছানো বাড়িটি। বর্তমান বাড়ি বসার রুমে বসে আছে আয়ান, প্রিন্স, রাহিমা বেগম আর আলেয়া বেগম। এরিনা, মেহরিশ আর আয়না গেছে ইরার রুমে। দরজা লাগানো ছিল। দরজা লক করতেই খুলে দেয় ইরা দরজাটা। চোখে মুখে ফুলে টইটুম্বুর হয়ে আছে, হয়তো এতক্ষণ যাবৎ কান্না করার ফল। দরজার সামনে প্রথমে ইরাকে দেখে চাপটে ধরল এরিনার বুকে। এরিনাকে ধরে কেঁদে কেঁদে বলে উঠল, আমি এ বিয়ে করতে চাই না। এরিনা, আমাকে প্লিজ হেল্প করো তোরা। এরিনা পিছনে দাঁড়িয়ে মেহরিশ আর আয়না আবেগের বশে কান্না করে দিয়েছিল এরিনাকে দেখেই। তবে পিছনে মেহরিশ আর আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ইতস্তত বোধ করল ইরা। ছোটদের সামনে এভাবে নিজেকে কেঁদে কেটে একাকার করার ফলে খানিকটা লজ্জা পেল বোধ হয়। তবে সেসবে বেশি তোয়াক্কা না করে আবারও বলে উঠল, বিয়েটা আটকা প্লিজ। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমান ভাইকে ছাড়া। উপস্থিত থাকা সকলে বুঝতে পারল কাল আমানের উপর অভিমান করে রাগের বশে বাড়িতে এসে মাকে বিয়ের কথা জানিয়েছে। আর এখন বুঝতে পারছে তার পরিণাম। এরিনা দু হাতে বোনকে আলগে ধরে সান্ত্বনা দিতে লাগলো। তারপর রুমের ভিতরে প্রবেশ করে খাটের ওপর সবাই গোল হয়ে বসলো। কি করে বিয়ে আটকানো যাবে সেই বুদ্ধি খুঁজতে শুরু করলো সকলে। আজ আন্টি বদল হওয়ার কথা থাকলেও ছেলেপক্ষরা জানিয়েছে তারা আজ একেবারে কাবিন করে ফেলতে চায়। আর ছেলে যেহেতু ফারহাদের বন্ধু, তাই খুব ভালো করে ফারহাদ চিনে তাদের। আপত্তি করেনি তারাও। পরেও না হয় বড় করে অনুষ্ঠান করে তুলে নেবে। আচ্ছা আপু, তুমি না করে দিলে তো হয়। বলে যে এই বিয়ে করতে পারবে না তুমি। ছেলে তোমার পছন্দ না? মেহরিশের কথায় এতক্ষণ ধরে গোল হয়ে বসে থাকা সবার মধ্যে নীরবতা বাঁধ ভাঙল। মেহরিশের কথার রেশ ধরে এরিনা বলে উঠল, ইরাদের বাসায় সব কিছু ফাহাদ ভাইয়ের কথাতে হয় মেহরিশ। খালামণি সেটা শুনে সেটাই ফাহাদ ভাই বলে। আর ছেলে যেহেতু ফাহাদ ভাইয়ের বন্ধু, তো ফাহাদ ভাই নিশ্চয় এখন ইরার কোনো কথা শুনবে না। তাহলে তো ওনাদের বন্ধুত্বর মাঝে সমস্যা সৃষ্টি হবে। আবারও ভাবনার মশগুল হলো সবাই। মেহরিশ জানতো না এসব বিষয় কিছু, তাই আগ বাড়িয়ে বলেছিল কথাগুলো। এজন্যই বলে রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যে কতটা ভুল হয় সেটা পরিণাম আস্তে আস্তে বুঝতে পারা যায়। আবারও মেহরিশ সেই আগের ন্যায় নীরবতা ভেঙে বলল, আচ্ছা, এমন কেউ নেই যার কথা ফারহাদ ভাই শুনে, মানে ফাহাদ ভাই মান্য করে, এমন কেউ নেই? এবারে মেহরিশের প্রশ্ন সবাই
একসাথে তাকালো তার দিকে। মনে মনে হয়তো কিছু ভাবলো সবাই। চোখে কোণে আসা আলো জেগে উঠল যেন ইতিমধ্যে সবার। ইরা এদের মাঝখানে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ আছে তো পূর্ব ভাই। ফাহাদ ভাই পূর্ব ভাইকে বেশ মান্য করে বলতে পারো, খুব ভয়ও পায় পূর্ব ভাইকে। ওনাকে তো সবাই ভয় পায়। মনে মনে মেহেরি সেই কথাটা বিড়বিড় করে বলে উঠল, তবে মুখে আর কিছু বলল না। পূর্ব নাম শোনা মাত্র মেহেরিসের মুখটা কেমন গম্ভীর হয়ে উঠল। বুকের ভিতরে দমিয়ে রাখা সেই অস্বস্তি ভাবটা আবারও বেড়ে গেল হয়তো। কাল বাদে পরশু তো চলে যেতে হবে এদের সবাইকে ছেড়ে। আচ্ছা সত্যি কি লোকটা তাকে এত সহজে চলে যেতে দিবে? মেহেরিসের এমন ভাবনা ছেদ ঘটে এরিনা কথায়। ইরা ভাইয়া ছাড়া আমি এখন আর কোনো সলিউশন দেখছি না, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ভাইয়াকে জানালে ভাইয়া যদি জিজ্ঞেস করে বিয়ে করতে চাই না কেন, কি বলবো তখন? লাস্টের কথাটা ইরা বলে উঠল এরিনাকে উদ্দেশ্য করে। ঠিকই তো, পূর্ব যখন জানতে চাইবে কেন ইরা বিয়ে করতে চাইছে না, তখন কি উত্তর দিবে তারা? বলে দিবে আমানের কথা, নাকি অন্য কোনো বাহানা দিবে? ফারহাদের বাড়িতে মোটামুটি অনেক গেস্ট এসেছে। আজ থেকে 4 বছর আগে ফারহাদের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। ফারহাদের দাদার আগে থেকে বেশ প্রভাবশালী, ব্যাংকের যা রেখে গেছে, সাথে বেশ কিছু বাড়ি ভাড়া পেয়ে খুব ভালোভাবেই চলে যায় ফারহাদের পরিবার। তবে বাবার বংশে আত্মীয় স্বজন কমতি নেই। 2 চাচা আর 2 ফুপি মিলিয়ে বেশ বড় তাদের বংশ। তবে একসাথে থাকে না কেউ, আলাদা আলাদাই থাকে সবাই। সেই হিসাবে বাবার বংশের কাজিনদের কমতি নেই তাদের। তারা এসেছে আজ তাদের বাড়িতে। বেশ কিছুক্ষণ যাবৎ কাজ থেকে দম ফেলার ফুরসত পাচ্ছে না পূর্ব। নতুন এমপি হওয়ার দরুন অনেক কাজের চাপে দিন পার করছে সে। আজ এখানে সভা হচ্ছে তো কাল ওখানে বড়সড় মিটিং। মির্জা মঞ্জিলে আসছে না অনেক দিন ধরেই। আজ হঠাৎ কি মনে করে যেন বাড়িতে আসলো পূর্ব। অনেকদিন মা বোনকে দেখে না, এজন্য নাকি অন্য কোনো কারণ জানে না সে নিজেও। তবে হঠাৎ করে মন চাইল বাড়িতে আসতে। সেজন্য নিজেই সেই কালো রঙের মার্সিডিজটি করে রওনা দিল মির্জা মঞ্জিলের উদ্দেশ্যে। পূর্ব ফাঁকা রাস্তা থাকা দরুন বেশিক্ষণ লাগলো না বাড়িতে পৌঁছাতে। কলিং বেল চাপলে সাথে সাথে দরজা খুলে দেয় নার্গিস নামে মেয়েটি। কিঞ্চিত অবাক হলো বোধহয় মেয়েটি। এই সময় তো তাদের স্যার বাড়িতে আসে না ভেবে একটু অবাক হলো। ভিতরে প্রবেশ করে খানিকটা আশ্চর্য হলো পূর্ব। বেশ নিরিবিলি পরিবেশ দেখে নার্গিসকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে কেউ নেই? না স্যার, সবাই তো ফারহাদ স্যারের বাসায় গেছে। ভুরু কিঞ্চিত কুচকালো পূর্ব। হঠাৎ সবাই মিলে ফারহাদের বাড়িতে কেন ভেবে আবারও তীরের ন্যায় প্রশ্ন ছুড়ে মেয়েটির উদ্দেশ্যে, কেন? ইরা ম্যাডামের আজকে নাকি আন্টি পড়াইব, তার লেগে সবাই মলে ওই বাড়ি গেছে। আপনারে কি কফি দিমু স্যার? কিছু না বলে সেভাবেই এসেছিল, ঠিক সেভাবেই বেরিয়ে গেল পূর্ব। পূর্বর অগোচরে হাঁপ ছেড়ে আসলো বোধহয় মেয়েটি। সবার মতো তার মনেও পূর্বের প্রতি ভয় ছাড়া আর কিচ্ছু নেই। তাদের মালিক রাগ সম্পর্কে হয়তো সবার থেকে সে বেশি ভালো করে অবগত সে। কারণ পূর্ব রেগে গিয়ে যখন বাড়ি ভাঙচুর করে তখন সেগুলো তো সেই পরিষ্কার করে। একবার তো ভাঙা কাজ পরিষ্কার করতে গিয়ে হাতে বিঁধে গিয়েছিল তার, সেই নিয়ে কম কষ্ট করতে হয়েছিল তাকে। বড় করে নিঃশ্বাস ত্যাগ করলো বুকে হাত দিয়ে। পূর্ব যাওয়ার মাত্রই এমপি হিসেবে আগে পিছে বডিগার্ড ঘুরঘুর করা পছন্দ না পূর্বের। সে সাধারণভাবে চলতে পছন্দ করে। বেশিরভাগ সময় সাব্বির তার সাথেই থাকে। কত করে বলে সাব্বির তাকে কোথায় গেলে বডিগার্ড নিয়ে যেতে সাথে করে, তবে নাকচ করে দেয় পূর্ব। এত বেশি দ্বিমত করে না সাব্বির। সে জানে তার বন্ধু যে একাই 100 গার্ডসের সমান। বাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো পূর্ব। মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। কি যেন ভাবছে সে কখন থেকে। গাড়ির দরজা খুলতে পা বাড়াতেই এমন সময় পাঞ্জাবি পকেটে রাখা তার অ্যাপেল ফোনটি ক্রিং ক্রিং করে বেজে উঠল। মুখে বিরক্ত ছাপ
ফুটিয়ে ডান হাত দিয়ে বের করে আনলো পকেট থেকে ফোনটা। চোখের সামনে আনতে স্ক্রিনে ভেসে উঠল এরিনা দিয়ে সেভ করা নাম্বারটি। রিসিভ করে শক্ত হাতে চেপে ধরল কানের পাশে। সাথে সাথে শুনতে পেলেও এরিনার বলা কিছু কথা শুনে কোনো রকম উত্তর করল না সে। কয়েক সেকেন্ড পর শক্ত হাতে ফোনটা কেটে হাতে চেপে ধরে টেনে খুলল গাড়ির সামনে সিটের দরজাটি। অপর পাশে সিটের ওপর ছুঁড়ে ফেলে রাখলো হাতের অ্যাপেল ফোনটি। মুহূর্তের মাঝে হাওয়া হয়ে গেল যেন কালো রঙের সেই মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি। বিকেল শেষ হওয়ার পথে একটু পরই হয়তো ঢেকে থাকে সূর্য ঢলে পড়বে তার নিজ গন্তব্য। ফারহাদের বাড়িতে মোটামুটি অনেক মানুষ উপস্থিত। হঠাৎ করে আয়োজন হয়, বাইরে থেকে অর্ডার করেছে সব খাবার। ফারহাদ আজ যেন সব থেকে বেশি ব্যস্ত। বড় ভাই হওয়া সব কিছু একাই সামলাতে হচ্ছে তাকে। সন্ধ্যা একটু পরই হয়তো চলে আসবে তার বন্ধু মানে ছেলেপক্ষরা। তোড়জোড় যেন বেড়েই চলছে। এতক্ষণ যাবৎ ইরার সাথে মেহেরিশরা থাকলো, এখন তার বাবা পক্ষে কাজিনরাও উপস্থিত সেখানে। ইরার সাথে তাদের সম্পর্ক এতটাই ভালো নয় যতটা এরিনাদের সাথে, তাই আমানের বিষয়টা তারা কেউ জানে না। এজন্য সবাই চুপ হয়ে রইল আর কিছু বলল না। একটু আগে এরিনা তখন পূর্বের ফোন দিয়ে বলেছিল সব কিছু, রিকোয়েস্ট করেছিল এখানে আসার জন্য। এখন আসে কি না সেটা আল্লাহ ভালো জানেন, তবে দোয়া করছেন যেন তার ভাইটা আজ এখানে আসে। ইরাকে সাজানো হচ্ছে বাসাতে, সাজাচ্ছে তার কাজিনরা। একটা জামদানি লাল রঙের শাড়ি পরিয়েছে মেয়েটাকে। হলুদ ফর্সা গায়ের রং, লাল রঙের জামদানি পরাটা খুব সুন্দর লাগছে দেখতে আজ, কিন্তু মুখে কোনো কথা বের হচ্ছে না তার। মুখটা কেমন নিস্তেছে, নিস্তব্ধ হয়ে আছে। ইরা তো মনে মনে দোয়া করছে কখন পূর্ববাই এখানে আসবে, সেই প্রহর গুনছে মনে মনে। মেহেরিশ আর এরিনা আজ পাকিস্তানি লং থ্রি পিস পরে এসেছেন। দুজনটা একই রকম, শুধু কালার আলাদা। মেহেরিশেরটা কালো আর এরিনারটা আকাশি রঙের। এরিনা কিনেছিল একদিন, মেহেরিশ পরতে চায়নি, সেটা জোর করে পরিয়েছে মেহেরিশকে এরিনা। এমনিতেই লং, তার উপরে মোটামুটি স্টোন বসানো, বেশ ভারী লাগছে। তার উপরে মস্ত বড় একটা ওড়না, বলতে গেলে একটা প্রথম থ্রি পিস পরেছে মেহেরিশ। তার উপরে ভারী আর বড় ওড়না হওয়ার বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে এটা সামলাতে। ঘড়ির কাঁটা 6টা বেজে 50 মিনিট। ফারহাদ আজ ব্যস্ততা খেয়াল করেনি মেহেরিশকে, আসলে খেয়াল করেছে তবে কথা বলার সময় পায়নি যেন ছেলেটা। এই তো কিছুক্ষণের মধ্যে রওনা দেবে ছেলেরা, সেটাই ফোন করে জানালো তার বন্ধু তাকে। ইরাকে পুরোপুরি রেডি করে তার রুমে বসিয়ে রেখেছে তার কাজিনরা, সাথে এরিনা আর মেহেরিশ আছে। মীরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। প্রিন্স সাথে। মীরা বেশ ভাব জমে গেছে। প্রিন্সের কথা কিছু না বুঝলেও ইশারায় সব বুঝে নেয় ছোট মীরা। আমান মীরাকে কোলে নিতে চাইলে মুখ ভেঙচি কাটে মীরা আমানকে। এতে প্রিন্স আমানকে বেশ খেপায়, এই বলে যে বড় বোন তোর জন্য পাগল আর ছোট জন তো তোদের দুজনে দেখতে পারে না। আমান উত্তরে কিছু বলেনি। আসার পর থেকে চুপচাপ বসে রয়েছে সে, আর কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে। ভালো লাগছে না কিছুই, কেন জানে না। ইরাকে একবার দেখতে মন চাচ্ছে তার। মেয়েটাকে বউ সাজলে কিরূপ লাগছে দেখতে, সেটা দেখার জন্য আঁকুপাকু করছে তার মনটা। কই মেয়েটা যে এতটা দিন ধরে তাকে ভালোবেসে এসেছে বুঝতে পারেনি সেটা। ভীষণ অনুশোচনা হচ্ছে নিজের মধ্যে এসব ভেবে। তার ভাবনার সমাপ্তি ঘটে হঠাৎ দরজার সামনে পূর্বকে দেখতে পেয়ে বিস্ময় হতবিলম্ব আমান। তার ভাই এই সময় এই বাড়িতে, শুধু আমার নয়, পূর্বকে দেখা মাত্রই ফারহাদের বাড়িতে উপস্থিত থাকা সবাই বেশ অবাক হলো। পূর্বকে সবাই চেনে, তাদের নতুন এমপি, তার সাথে ফারহাদের কাজিন। এই সময় এখানে পূর্বকে আশা করেনি কেউ। সে তো ঠিক মতোই নিজের বাড়িতে আসে না। সে হঠাৎ তাদের বাড়িতে, তাদের ঠিক মনে নেই লাস্ট কবে পূর্ব এই বাড়িতে এসেছিল।
পূর্বকে দেখে বসার রুমে উপস্থিত থাকা ফারহাদের কাজিনটা যেন হুমড়ি খেয়ে পড়ল তার উপরে। মেয়েরা তো প্রায় অবাক, আগে জানতো হয়তো আরও সেজে গুজে আসতো তারা। আমান উঠে গিয়ে দাঁড়ালো পূর্বর পাশে, স্বাভাবিক স্বরে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি হঠাৎ এখানে? আমার কি এখানে আসা নিষেধ? সোজাসাপটা জবাব, কথার মধ্যেই কোনো রসকস নেই ছেলেটার। কিভাবে দাঁড়ালো ছুরির মতো ফটাফট জবাব দেয়, কিন্তু আমার এতে ভ্রুক্ষেপ না করে পরবর্তীতে বলে উঠল, না তবে তুমি হঠাৎ এখানে? এরই মাঝে পূর্ব চোখ আটকালো উপরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা এক অপরূপার পানে। কালো রঙের থ্রি পিস পরা এক সুন্দরী, যে বারবার তার ওড়নাটি সামলাতে হিমশিম খাচ্ছে। ফর্সা গায়ে কালো রংটা যেন মেয়েটাকে আরো বহুগুণ ফর্সা লাগছে দেখতে। ব্রাউন রঙের চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো সারা পিঠ জুড়ে, মুখে নেই কোনো প্রসাধনীর চিহ্ন, তবে এতেই যেন পূর্বকে ঘায়েল করার জন্য যথেষ্ট। পরবর্তী পূর্বে সেই মোহে লাগা চোখে হঠাৎ করেই পাল্টে গেল, জল শক্ত হয়ে উঠল। মূলত মেহেরিসের আসার পর ফারহাদ আর তার সাথে কথা বলতে পারেনি। এই মাত্রই দুজনের সামনাসামনি হওয়া দরুন ফাঁস সৌজন্যবোধ রক্ষার্থে ভাব বিনিময় করেছিল মেহেরিসের সাথে, আর মেহেরিসও হেসে সেটা উত্তর দিচ্ছিল, যা দেখে প্রচণ্ড রাগ হলো পূর্বর। আমানের বলা কোনো কথাই কানে যাচ্ছে না তার। আমান পূর্ব থেকে কোনো উত্তর না পেয়ে তার চোখের দৃষ্টি বরাবর চেয়ে দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা মেহেরিসার ফারাদকে। বুঝতে পারল এতক্ষণে কেন তার ভাই হঠাৎ বিনা আমন্ত্রণে এখানে এসে হাজির হয়েছে। প্রকৃতপক্ষে আজ আমানের ধারণাই ঠিক। তখন নার্গিস মেয়েটার কাছে শোনার পরপরই ঠিক করে সেই বাড়িতে আসে, আর তখনই আবার এরিনাও তাকে এখানে আসার কথা জানায়। সেই সন্দেহ থেকে এখানে আসতে চেয়েছে হলো তার। এই মেয়েটা বারবার তার কথা আপত্ত হয়ে যাচ্ছে। গতকালের থাপ্পড়টার কথা এত সহজে ভুলে গেল। লাজ শরম কিছুই নেই মেয়েটার মধ্যে, অথচ যে হাত দিয়ে মেহেরিসকে আঘাত করেছে সেই হাতটা কতই না ক্ষত বিক্ষত করেছিল সে। সেই খবর কি আছে মেয়েটার? এখনও তো তার দু হাতে দু জায়গা ওয়ান টাইম লাগানো। একাই রুমে বসে আছে ইরা আর পূর্ব। তখন পূর্ব ইরার রুমের সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে সেখান থেকে চলে যেতে বলে কিছুক্ষণের জন্য। পূর্বের আদেশও অমান্য করতে সে সাধ্যকার। মুহূর্তের মধ্যেই চলে গেল সবাই। ইরা পূর্বকে দেখেই ভয়ে কিঞ্চিত ঘাবড়ালো। পূর্বকে সেও অনেক ভয় পায়, তবে এখন সে ছাড়া আর কারো যে আটকানোর সাহস নেই এই বিয়েটা। মিনিট কয়েক চুপচাপ বসে রইল পূর্ব। এরিনা খাটের এক কোণায় বসে আছে, আর খাট বরাবর সোফার উপর পায়ের উপর পা রেখে কপালে হাত রেখে গা ছাড়িয়ে ছোপার উপর মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে পূর্ব। তুই কাউকে পছন্দ করিস? সত্যি বলবি, মিথ্যা? যে আমি কতটা ঘৃণা করি আশা করি জানিস। ভরকালো ইরা কেঁপে উঠল ভয়ে। অন্তরাত্মা ভয়ে সুখে কাঠ হয়ে যাচ্ছে মেয়েটার। ফার্স্ট, সময় নেই আমার। হ্যাঁ ভাইয়া, ভাঙা ভাঙা গলায় জবাব দিল ইরা। ছেলেটি আমান বিস্ময় কিন কর্তব্যমুখ ইরা। পূর্ব ভাই জানলো কিভাবে কথা? ইরিনা তো তখন এসব কিছুই বলেনি, তাহলে জানলো কিভাবে? এই লোক ভয়ে ডুব গিলল বার কয়েক। আনসার মি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কি কিন্তু? তুমি কিভাবে? যা যা জিজ্ঞেস ঠিক তা অ্যান্সার দিবি। বেশি কথা পছন্দ না আমার। কতদিন? 6 বছর। কপালের ওপর থেকে হাত সরালো পূর্ব। সোজা হয়ে বসলো ইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কি যেন ভেবে আবারও বলে উঠল, আমান জানেন? হ্যাঁ ভাইয়া। কি বলছো? আমান ভাই আমাকে ভালোবাসে না ভাইয়া। গত পরশুই আমি জানিয়েছিলাম, কিন্তু উনি বলেছে উনি নাকি আমাকে বোনের মতোই দেখে সবসময়। মুহূর্তের মাঝে পকেট থেকে ফোনটা বের করে ডায়াল করলো আমানের নাম্বারটিতে, আর ওপাশ থেকে ফোন রিসিভ করার হতে নিকেট কণ্ঠে বলে উঠল, দ্রুত উপরে আয় ফার্স্ট। মিনিট 5 পর আমান ইরার রুমের ভিতর প্রবেশ করলো। দরজা আবছা লাগানো ছিল বিধায়
ধাক্কা দিতে খুলে যায় সেটা। রুমের উপস্থিত পূর্ব আর ইরা এভাবেই একা দেখে কিছুটা আন্দাজ করে নেয় আমান। কেন তার ভাই এখানে তাকে ডেকে আনিয়েছে সেটা ধারণা করতে পারে কিছুটা, তবে তার দৃষ্টি তো আজ লাল রঙের শাড়ি পরা নারীটির উপর নিবদ্ধ। একদম নতুন বইয়ের মতো লাগছে দেখতে মেয়েটিকে। আগে কেন এভাবে খেয়াল করেনি সে? এখানে আয়। পূর্বের কথা শুনে তার সামনে গিয়ে দাঁড়ালো আমান। বসার সাহস নেই ভাইয়ের পাশে, তবে আমানকে বসার উদ্দেশ্য করে ইশারায় তার পাশে বসতে বলে পূর্ব। ইরা যে তোকে ভালোবাসে জানিস সেটা? বড় ভাইয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে বেশ ইতস্তত বোধ করলো আমার। মাথা নিচে নামিয়ে পরপর উত্তর দিল, হ্যাঁ ভাই। কেমন লাগে ইরাকে তোর কাছে? ইরার দিকে তাকালো আমান। ইরাকে আজ তার নিকট একটা পুতুলের মতো লাগছে দেখতে। আগে তো এভাবে কোনো দিন খেয়াল করেনি আমার। ইরার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে শুধালো, ভীষণ সুন্দর। মৃদু হাসল পূর্ব, তবে বুঝতে দিল না কাউকে সেটা। মুখের গম্ভীরতা বজায় রেখে ফের বলে উঠল, বিয়ে করতে চাস আমার বোনকে? এবার বেশ অবাকই হলো আমান। বিয়ে? একটু পরেই তো মেয়েটা অন্য কারোর নামে কবুল বলবে, আর এখন কিনা তার ভাই এসে বলছে বিয়ে করতে চায় নাকি? তবে পূর্ব যেহেতু একবার এই কথা বলেছে, তার দ্বারা যে সবই সম্ভব এটা খুব ভালো করে জানে আমার। নিরুত্তর রইল আমান। কি বলবে সে? এসব ভাবছে হয়তো। যা বলবি ফার্স্ট, পরে আফসোস করিস না। একবার বিয়ে হয়ে গেলে সারা জীবন পরে পরে আফসোস করলেও কোনো লাভ হবে না। ইরা তোকে 6 বছর ধরে ভালোবাসে। বেশ সুখে থাকবি তোরা। যদি চাস তাহলে আজই তোদের বিয়ে দিব, দিয়ে একেবারে বাড়ি নিয়ে যেতে পারি। বাকিটা তো ইচ্ছা, বাট আনসার মি ফার্স্ট, ইয়েস অর নো। ইরার দিকে চোখ তুলে তাকালো আমান। চোখে চোখ রেখেই বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু আগে সম্পূর্ণ হলো ইরার বিয়ে, তবে বরের জায়গায় ফারহাদের বন্ধু বদলে আমান। ইরা খুশি আজ যেন বাদ বাঁধছে না। মেয়েটা খুশি, মরে যেতে ইচ্ছে করছে। এত খুশি রাখবে কই মেয়েটা? তবে খুশি নেই ফারহাদের মুখে। পূর্ব তখন আমানকে রুমে রেখে ফারহাদকে ফোন করে যেখানে নিয়ে আসে, তারপর খুলে বলে সব ঘটনা। ইরাও স্বীকার করে তার ভাইয়ের সামনে সব। প্রথমে অবাক হয়ে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে বোনের দিকে চেয়ে মেনে নেয় সেটা। আর না মেনে যে লাভ নেই এখন। না মানলেও পূর্ব যে তার বোনকে এই বাড়িতে থেকে তুলে নিয়ে গিয়ে হলো বিয়ে দিবে, সেই ধারণা আছে তার খুব ভালো করে। পূর্বর মেজাজ আর ক্ষমতা দুটো সম্পর্কে বেশ ভালো করে অবগত সে। আত্মীয় স্বজনরা প্রথমে অবাক হলো, পরবর্তীতে হাসি মুখেই মেনে নেয় তারা সবাই। ইরার মা ও দ্বিমত পোষণ করেনি। আমানকে তাদের বেশ পছন্দ আগে থেকেই। আর মেয়েটা তো বোনের বাসাতেই থাকবে, ছোট থেকেই চিনে সবাইকে। মেয়ে যে তার বেশ সুখে থাকবে, এ থেকে আর বেশি কি চায় তার? সবাই মিলে ঠিক করছে আজ সবাই এই বাড়িতে থাকবে, কাল না হয় চলে যাবে নতুন বউকে নিয়ে। যেহেতু বেশ রাত হয়ে গেছে, আজ তারা এই বাড়িতে রাতটুকু থেকে যাবে। ইরার রুম সাজাচ্ছে তার কাজিনরা। পূর্বকে অনেক রিকোয়েস্ট করে রাখতে পেরেছে আজ তাদের বাড়িতে, তবে বেশি রিকোয়েস্ট করতে হয়নি ছেলেটাকে। কেন জানি মাত্র 2বার বলতেই রাজি হয়ে গেল। আচ্ছা, পূর্ব ইচ্ছার বিরুদ্ধে কি তাকে রিকোয়েস্ট করে রাখা আদৌ সম্ভব? খাওয়া দাওয়া পালা মিটিয়ে এখন সবাই আড্ডা দিচ্ছে। পূর্ব বাড়ি থাকা কথা শুনে ইরা অনেক মেয়ে কাজিন থেকে গেছে এই বাড়িতে। যদিও জানে এই লোকটা বউ এই বাড়িতে উপস্থিত, তাতে যেন বিন্দুমাত্রই ভ্রুক্ষেপ নেই তাদের। ইরাদের বাড়িটা ছোট হয়, ঘুমানো জায়গা নিয়ে সংকটে পড়ে গেল সবাই। ইরার রুমে থাকবে ইরা আর আমান, রাহিমা বেগম, আলিয়া বেগম আর ইরা, এক চাচি আর এক ফুপি ঘুমাবে ইরার মার সাথে। তার রুমে ফারহাদের রুমে ঘুমাবে প্রিন্স। আয়না এরিনার রুমে, মীরার সাথে তার রুমে। বাকি ছিল 2টা গেস্ট রুম, একটা রাখা হয়েছে পূর্বের জন্য, আর একটা তাদের বাকি কাজিনদের জন্য। মেহেরিশ ঘুমাবে কোথায়, এ নিয়ে মেহেরিশের চিন্তা যেন শেষ নেই। মেহেরিশকে পূর্বের সাথে এক রুমে রাখার জন্যই সবাই মিলে প্ল্যান করেছে এটা।
তারপর সবাই জানে পূর্বের ওয়াইফ মেহেরিস, তাহলে দুজনে আলাদা রুমে ঘুমাবে। জিনিসটা সবাই দৃষ্টিকূট ভাবেই যে দেখবে, সবাই তো আর জানে না তাদের মধ্যে যে বিড়াল আর ইঁদুরের মতো সম্পর্ক। মেহেরিস আপাতত জানে না যে তাকে পূর্বের রুমে ঘুমাতে হবে। আজ একটু আগে শুনল তাদের মুখ থেকে, সেটা শুনে কিছুতেই ওই লোকটার সাথে এক রুমে ঘুমাবে না। মরে গেল না, আর ওই লোকটা কি পারমিশন দিবে নাকি বরং তার সাথে ঘুমানোর জন্য? তবে যখন শুনল পূর্ব এতে কোনো আপত্তি নেই, তখন সব থেকে বেশি অবাক হলো মেহেরিস। মাথার উপর বাস পড়ার ন্যায় শকড হয়ে গেল সে। কিছুতেই মানতে পারছে না পূর্ব রাজি হওয়ার কথাটা। আচ্ছা, কোনো প্ল্যান নেই তো এর মধ্যে? কি জানি, একা রুমে পেয়ে যদি মেহেরিসকে মেরে ঠেরে গুম করে দেয়, না হলে তো এত সহজে কিভাবে রাজি হয়ে গেল লোকটা। ইরার রুমের খাটে এক কোণা জড়সড় হয়ে বসে আছে ইরা, আর খাটটা বরাবর সোফার উপর বসে আমান। এই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে ইরার রুমটা সাজিয়েছে তার কাজিনরা। ইরার কাছে খুব লজ্জা লাগছে আজ। তার তো এখনও বিশ্বাস হচ্ছে না পুরোপুরি যে এত বছর ধরে লুকিয়ে ভালোবাসা আসা মানুষটা অবশেষে তার হলো। কিন্তু যখন আমানের রুমে প্রবেশ করলো তখন থেকে মুখ নার্ভাস আর জড়তা কাজ করছে তার মধ্যে। শাড়ি পরার কারণে তার মাথা ঘোমটা টানা হয়নি তার, তবে নিচের দিকে তাকিয়ে আছে দীর্ঘ 30 মিনিট যাবৎ। আমান এসে সেই কখন থেকে বসে আছে তার রুমের ভিতরে, একবারও সোজাসুজি তাকায়নি সে পর্যন্ত সে। আমানও কোনো কথা বলেনি আগ বাড়িয়ে। সোফার উপর প্রথমে চুপচাপ বসে থাকলো, একটা সময় পকেট থেকে ফোনটা বের করে টিপতে থাকে সে। ইরা সামনাসামনি না থাকলেও লুকিয়ে চুকিয়ে পরখ করছে বেশ কয়েকবার, আর আমানও তাই। ফোন টেপার আড়ালে ইরাকে এভাবে জড়সড় হয়ে বসে থাকতে দেখে অনেকবার খেয়াল করেছে সেটা, তবে মুখ ফুটে কেউ কিছু বলতে পারেনি কাউকে। এভাবে পার হলো আরও মিনিট কয়েক। এভাবে বসে থাকতে থাকতে বেচারা আমানের পাটা ব্যথা হয়ে গেছে। মূলত আজ সারাদিন বসে বসেই পার করেছে আমান। এই মেয়ে এমনি তো ফটর ফটর করে সবসময়, তাহলে আজ কি মুখে তালা মেরেছে নাকি? সেই কখন থেকে একই রকমভাবে বসে আছে, কিছু বলছেও না। এসব ভেবে ভেবে এবার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সোজাসুজি তাকালো ইরার দিকে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। লজ্জা দুজনই থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেললো তৎক্ষণাৎ। আমার নিজেও জানে না আজ তার এমন লজ্জা লাগছে কেন ইরার সামনে। কই, আগে তো শুধু ট্রাউজার পরে তার সামনে কতবার এসেছে, তবে সেদিন তো 1 ইঞ্চি পরিমাণও লজ্জা লাগেনি। তাহলে আজ এই মেয়েকে দেখে চোখে চোখ মেলাতে কেন এই অস্বস্তি লাগছে তার? না, ছেলেদের কি লজ্জা পেলে চলবে? আর এই মেয়ে যে সে নিজে থেকে কিছু না বলা পর্যন্ত এভাবে মূর্তি সেজে বসে থাকবে, সেটাও সে আপাতত শিওর। তাই দীর্ঘক্ষণ নীরবতা ভেঙে বলে উঠল, তুমি ফ্রেশ হবে না? তুমি কথাটা যেন ইরার শরীর আজ ঝড় তুলে দিল। সব সময় তুই করে বলা আসা লোকটা যদি হঠাৎ করে তুমি সম্বোধন করে তাহলে এমন লাগাটাই স্বাভাবিক। এতক্ষণ লজ্জায় আড়ষ্ট হওয়া মেয়েটা আমানের মুখে তুমি সম্বোধন শুনে যেন আরও লজ্জা পেয়ে উঠল। মাথা নিচে নামিয়ে উত্তর দিল, দেখো ইরা, আগে আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেসব কিছু জানি না, তবে আজ থেকে আমাদের দুজনের একটা নতুন জীবন শুরু, একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা এখন থেকে। তবে তোমার কাছে আমি কিছু আবদার রাখতে চাই আজ। জি বলেন। দেখো, আমি সোজাসাপটা ভাবি বলি, তোমাকে আমি এতদিন এরিনার মতোই করে দেখে এসেছি। আমি কখনো ওই রকমভাবে তোমাকে দেখিনি, হয়তো আমি বুঝতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তুমি যখন সেদিন আমাকে এই কথাগুলো জানালে খুব অবাক হয়ে গিয়েছিলাম আমি, তাই তোমার সাথে ওরকম ব্যবহার করে ফেলেছি। তার জন্য অবশ্য আমি ক্ষমা চাইব না, কারণ ওটা স্বাভাবিক। কিন্তু আজ আমি জানি না আমার কি হয়েছে, ভাইয়ের কথাতে হ্যাঁ বলে দিয়েছিলাম তখন। হ্যাঁ, তুমি খুব ভালো একটা মেয়ে, আর সব থেকে বড় কথা তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা পরিণাম আমার থেকে 1000 গুণ বেশি। যেহেতু আমাদের নতুন একটা জীবন শুরু হয়েছে আজ থেকে, তাই আমাকে একটু সময় দিতে হবে তোমাকে মানিয়ে নিতে।
আই থিঙ্ক বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। জি, যাও এখন ফ্রেশ হয়ে আসো। মনের ভিতর একরাশ ভয় নিয়ে গেস্ট রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিশ। শুধু মেহেরিশ একা নয়, তার পিছনে এরিনা আর আয়নাও আছে। এতক্ষণ ধরে বেঁধে নিয়ে এসেছে তা মেহেরিশকে। মেহেরিশ তো আসতে না এখানে, এই পরে বসেছিল সে কখন থেকে। বলেছে তাকে খাটে জায়গা না হলেও নিচে ঘুমাবে দরকার হলে, তবুও সে এই লোকের সাথে এক রুমে ঘুমাবে না। এরিনা সেই কথা শুনল তো। এরিনা চায় তার ভাইয়ের সাথে মেহেরিশের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায়। তার ভাই যে মেহেরিশকে পছন্দ করে এটাও তাদের ধারণা। তাহলে দুজন যদি বিয়ের পর দুই রুমে ঘুমায় তাহলে তাদের মধ্যে দূরত্ব কখনো ঘুচবে? বাসায় তো সম্ভব না, তাই ভাই তো বাড়িতে আসে না। তাই আজ যে তাদের মুখ্য সুযোগ দুজনকে একসাথে রাখার। এই সুযোগ এত সহজে হাতছাড়া করবে তারা কখনোই না। কি হলো মেহেরিশ, ভিতরে যাচ্ছ না কেন? আপু এমন করো না, তোমরা তো জানো উনি কেমন। দরকার হলে নিচে ফ্লোরে ঘুমাবো আমি, না হলে আজ রাতে ঘুমাবোই না। তাও এখানে রেখে যেও না আমাকে প্লিজ। এটা বললে তো হবে না মেহেরিশ, তোমাকে না রুমে বললাম সব কিছু। তাহলে এখন এখানে এসে আবার এমন করছো কেন? যেতেই হবে, শুধুমাত্র একটা রাতই তো। বড় করে নিঃশ্বাস ছাড়ল মেহেরিশ। দরজাটা আবছা লাগানো ছিল বিধায় ধাক্কা দিতেই আলকুচে খুলে গেল সেটা। এরিনা আর আয়না মিটিমিটি হাসছে। আজ তাদের দিনটাই শুভ। দরজা খুলতে মেহেরিশের নাকে ভেসে আসলো কড়া এক পারফিউমের ঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ মেহেরিশের পরিচিত। লোকটা তাহলে ভিতরেই আছে ভেবে ভয়টা যেন বেড়ে গেল তার। মনে মনে সান্ত্বনা দিল এই ভেবে যে রাত তো প্রায় অনেক, এত রাত পর্যন্ত নিশ্চয় লোকটা জেগে থাকবে না, হয়তো ঘুমিয়ে পড়েছে। এজন্য তো মেহেরিশের ইচ্ছে করে এত লেট করে এসেছে এখানে। ভিতরে ড্রিম লাইট জ্বালানো, পূর্ব আলো থেকে আবছা আলোতে প্রথমে বেশ অন্ধকার লাগলো, একটু পর খুব ভালোভাবে দেখতে পেল ভিতরের পরিবেশটা। রুমের ভিতর একটা খাট, তার সাথে একটা বড় ড্রেসিং টেবিল, খাটের সাথে ছোট টি টেবিল যেটাতে একটা ছোট ল্যাম্প লাইট জ্বালানো। এরই মধ্যে হঠাৎ চোখ পড়ল সিঙ্গেল একটা সোফা যেটাতে বসে আছে লোকটি। সিঙ্গেল সোফার শরীর ছেড়ে দিয়ে মাথা হেলান দিয়ে রেখে সেই আগের মতোই কপালে হাত দিয়ে রেখেছে। চোখ বন্ধ নাকি খোলা রাখা স্পষ্ট দেখা গেল না সেটা। তবে পাঞ্জাবি পরে বুকের সাথে দুটো বোতাম খুলে রেখে গা ছেড়ে বসে থাকা পূর্বকে ভালো করে চোখে পড়ল তার। আসার সময় মেহেরিশ তার গায়ের ওড়নাটি চাদরের মতো পেঁচে এসেছিল। তবে এখানে এসে মেহেরিশের আত্মা যেন শুকিয়ে গেল। সে তো ভেবেছিল রুমের ভিতর কাউচে বা ছোপা থাকলে সেটা তো ঘুমাবে সে। তবে তার ধারণা ওপর এক বালতি পানি পড়ে গেল এসব দেখে। একটা খাট আর ওই সোফাটা ছাড়া এখানে আর কিছুই নেই। তাহলে কি এই লোকটার সাথে একই খাটে ঘুমাতে হবে তাকে? ভয়ে জড়সড় হয়ে এক স্থানে দাঁড়িয়ে রইল মেহেরিশ। নড়াচড়া করতেও যেন ভুলে গেল মেয়েটা। এই বুঝি ধমক দিয়ে বসবে পূর্ব তাকে। হাত দিয়ে ওড়না কিনারা একবার আঙুল পৌঁছাচ্ছে তো আবার খুলে যাচ্ছে। সে কখন থেকে কি করবে সে? খাটের উপর গিয়ে শুয়ে পড়তে একপাশ হয়ে, নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হলো। মেহেরিশ এখনও সে আগের মতো দাঁড়িয়ে। এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? নির্বাক, গম্ভীর, শান্তশিষ্ট কণ্ঠস্বর। তবে হঠাৎ এতক্ষণ নীরবতা ভেঙে গলার স্বরটা কি যেন বেশ ভারী শোনালো নিস্তব্ধ রুমের ভিতরে। মেহেরিশ ভরকালো। লোকটা দেখলো কিভাবে সে এসেছে। তাকায়নি তো একবারও। তার মানে কি লোকটা এতক্ষণ তার দিকে চেয়েছিল? তোমার কানে কি কোনো সমস্যা আছে? বলে কপাল থেকে হাত সরিয়ে মেহেরিশের দিকে তাকিয়ে এসে, মানে একবার বলে কি কোনো কথা শুনতে পাও না? বলে ভালো করে খেয়াল করতে দেখতে পেল মেহেরিশের মায়াবী মুখখানা। তখন পূর্বের চোখ বন্ধ করে থাকলো। মেহেরিশের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই তার উপস্থিত টের পেয়েছে সে। তবে চোখ তুলে তাকাতে আবছা আলোতে মেহেরিশকে দেখতে পেয়ে হতচকিয়ে নয়নে অপলকভাবে চেয়ে থাকে সামনে অপরূপার পানে।
কালো রংটাতে অন্ধকারে যেন আরও ফর্সা লাগছে মেয়েটাকে দেখতে। বেশ আবেদনময়ী লাগছে তার নিকট। মেহরিশ এর যে বেশ অস্বস্তি বোধ হচ্ছে বুঝতে পারল পূর্ব। মেহরিশের ওড়না দুপাশে হাত দিয়ে নড়াচড়া করতে দেখে এখানে আসা, তারপর এখানে রাতে থেকে যাওয়া, পিছনে যে এর একটাই কারণ, তা হলো মেহরিশ। সেটা কি বুঝতে পারে এই মেয়েটা কখনো? এই মেয়েটা যে এমন শক্ত পাথরের ন্যায় মানুষের বুকে একটু একটু করে না চাইতেও জায়গা দখল করে নিচ্ছে, সেটা কি কখনো বুঝতে পারবে সে? তাকে অন্যজনের সাথে দেখলে পূর্বর মন চায় সব কিছু ধ্বংস করে দিতে। সেখানে কি সুন্দর করে মেয়েটাকে তাদের বলল সে নাকি অন্য ছেলের সাথে সম্পৃক্ত। এটা কি সহ্য হওয়ার মতো? তাই তো সেই দিন থাপ্পড় মেরে দিয়েছিল সে রাগের বশে। মেহরিশের এমন অস্বস্তি দেখে অস্বস্তির পরিমাণটাও আর একটু বাড়তেই পূর্ব বলে উঠল, ফাহাদের সাথে এত কিসের কথা তোমার? প্রচণ্ড অবাক হলো মেহরিশ পূর্বের এই কথায়। ফারাদের সাথে সে কখনো এত কথা বলতো? শুরু তখন দেখা হওয়া মাত্রই কেমন আছেন এটা সেটা টুকটাক বিষয়ে একটু কথা হয়েছিল। তাহলে এই লোকটা এখানে এত কথা কোথায় পেল? আর মেহরিশ যার সাথে মন চায় কথা বলবে তাতে এই লোকটার কি? শুনেন, আমি যার সাথে ইচ্ছা কথা বলি, আপনার তাতে কি? আর আপনি না সেই দিন বললেন 3 দিনের মধ্যে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন, সেটা কি হলো? পূর্ব রাগ উঠতে চাইল মাথা চাড়া দিয়ে, কিন্তু আজ সে রাখবে না। এই মেয়েটাকে রাখলে যে আঘাত করে ফেলবে সে না চাইতেও। তাই আজ ঠিক করেছে সে কিছুতেই রাখবে না, বরং সুন্দর করে স্বাভাবিকের ন্যায় এই মেহরিশের সাথে কথা বলবে সে। তাই বুক ফুলিয়ে বড় করে একটা শ্বাস নিল পূর্ব। বসা থেকে উঠে দাঁড়ালো পূর্ব। কুচকে থাকা পাঞ্জাবিটা হাত দিয়ে ছেড়ে ঠিক করে নিল। পাঞ্জাবি হাতাটা আর একটু ঘুটিয়ে সামনে এগোতে থাকলো মেহরিশের ভয়ে বুঝি প্রাণটা বের হয়ে যাবে আজ। এই লোক এভাবে এগোচ্ছে কেন? নিশ্চয়ই এখন ঠাস করে চর বসাবে তার গালে। পূর্বকে এগিয়ে আসতে দেখে পিছুতে থাকলো মেহরিশ। পিছুতে একসময় ড্রেসিং টেবিলটার সাথে গিয়ে আটকালো সে। পিছনে আর জায়গা নেই, অথচ এই লোক থামার নাম নেই, এগিয়ে যাচ্ছে। ভয়ে ভীতস্ত মেহরিশ চাদরের মতো করে দিয়ে রাখা ওড়নাটা টেনে টুনে শক্ত করে ধরে রাখলো সেটা। তো কি যেন বলছিলে একটু আগে? এগুতে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল পূর্ব। কিছু না তো। আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি তো এবার কিছু করিনি। আপনি এভাবে পিছিয়ে যাচ্ছেন কেন? যদি থাপ্পড় মারেন তাই? আজকে থাপ্পড় নয়, অন্যভাবে শাস্তি দেওয়ার কথা ভাবছি। আপাতত আমার মুখের সামনে তর্ক করার জন্য, আর আবারও আমার অমান্য হওয়ার জন্য। আমি কিছু করিনি তো এবার? করেছেন, অনেক কিছু করেছেন। আপনি নিজের অজান্তে আমাকে এলোমেলো করেছেন আপনি, আর এটার শাস্তি তো আপনাকে আজ দিতেই হবে। না হলে যে আমার আবার রাতে ভালো ঘুম হবে না আজ। মানে? থেমে গেল ওখানে পূর্ব। তাদের মাঝে এই 1 হাত দূরত্ব। নিরেক্ট কণ্ঠে ফের বলে উঠল, আজকের পর থেকে অন্য কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলার নিষেধ আপনার জন্য। শুধু হেসে নয়, বরং কোনো ছেলের সাথেই কথাই বলতে পারবেন না, ইভেন আমার বাড়ির আত্মীয় স্বজনদের সাথেও। আর এভাবে সেজেগুজে বাইরে বের হওয়া আপনার জন্য সম্পূর্ণ নিষেধ। আমি সাজিনি তো, শুধু ড্রেস পরেছি, তাও এরিনা আপু জোর করে পরিয়ে দিয়েছে। তবে আপনি না বললেন আমাকে বাড়িতে দিয়ে দিবেন, তাহলে এখন আবার এসব বলছেন কেন? এবার আর যেন পূর্বর রাগ সংবরণ করতে রাখতে পারল না ছেলেটা। কি সুন্দর করে মেয়েটার সাথে কথা বলছে, আর এই মেয়ে বারবার সে একই কথা। বাড়ি রাগে রি করতে করতে ড্রেসিং টেবিলের এর সাথে মিশে চেপে ধরল মেহরিশকে পূর্ব। তাদের মধ্যে মাত্র ইঞ্চি দূরত্ব। একজনের নিঃশ্বাস আরেকজনের উপর উস্ত্রে পড়ছে। মেহরিশ তো ইতিমধ্যে ভয়ে থরথর করে কাঁপছে। পূর্ব আরও একবার এত কাছে এসেছিল তার। সেদিনের মতো আজও তার মনে অন্যরকম এক শিহরণ অস্তিত্ব টের করতে পারছে সে। আর পূর্বর আগে মেহরিশকে চেপে ধরলেও হঠাৎ মেহরিশের এত কাছে আসার দরুন সে তার
খেল হারিয়ে ফেলল। মেহেরিশকে এভাবে কাঁপতে দেখে ভাবলেশহীন গলায় বলে উঠল, এই মেয়ে, তোমাকে কিছু করছি আমি, এভাবে কাঁপছো কেন? শীত করে? মেহেরিশ কীভাবে বুঝাবে এটা যে শীতের জন্য কাঁপা নয়, বরং আলাদা এক শিহরণের ভয়, জড়তা, সব কিছু মিশে কেঁপে উঠছে মেয়েটা। দেখুন তো, দূরে যান, এভাবে চেপে ধরছেন কেন? সামান্য একটু কাছে আসতেই এই অবস্থা। ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল পূর্ব কথাটি। এরই মাঝে আরও দূরত্ব ঘোচালো তাদের মধ্যে থেকে। মেহেরিশ এবার যেন জ্ঞান হারাবে ভাব। কীভাবে বুঝাবে লোকটাকে তার মনের গহীনে উৎপন্ন হওয়া সদ্য অনুভূতিগুলো? বার কয়েক শুকনো ঢোক গিলল মেয়েটি। পূর্ব কি আদৌ সজ্ঞানে আছে জানে না মেহেরিশ? তার তো মনে হচ্ছে এই লোক নিশ্চয় কোনো ড্রিঙ্কস করে নেশা বুধ হয়ে আছে। ভেবেই নিজের নাকটা পূর্বর গলা এবং মুখের সামনে একটু কাছে নিয়ে পরখ করে নিল। না, কোনো কিছুই স্মেলও আসছে না। তাহলে এমন ব্যবহার করছে কেন লোকটা? আজ তার সাথে মেহের। এবার ভীষণ বেশি ভরকালো মেহেরিশ। এই লোককে গতিমতি বোঝা বড় দায়। আচ্ছা, একা রুমে পেয়ে আবার তার সাথে উল্টোপাল্টো কিছু করবে না তো? এজন্য হয়তো তখন এত সহজে রাজি হয়ে গিয়েছিল তাকে থাকতে দেওয়ার জন্য। এবার যেন আরও বেশি ভয় পেল মেহেরিশ। এরই মাঝে পূর্ব করে বসলো আরেক কাণ্ড। মেহেরিশের গালের উপর অযত্নে এসে থাকা চুলগুলো গুজে দিল কানের পাশে। এরপর সেই নরম তুলতুলে গালে ছোট করে একটা চুমু খেয়ে নিল মুহূর্তে। ঠিক সেই দিন যে গালটা থাপ্পড় মেরেছিল সেখানটায়। মেহেরিশ যেন এবার বিস্ময় জ্ঞান হারানোর জোর। এটা কি হলো? এই লোক তাকে চুমু খেলো? সে কি কোনো স্বপ্ন দেখেছে না তো? আবার নিজের হাতে নিজে চিমটি কাটল। ব্যথা উফ করে শ্বাস করতে বুঝে উঠল না স্বপ্ন নয়, পূর্বে সত্যি তার গালে চুমু খেয়েছে। মেহেরিশের কাছে এখন মনে হচ্ছে এটা পূর্ব নয়, বরং পূর্বের রূপ ধরে আসা অন্য কোনো মানুষ। মেহেরিশের এমনভাবে অবাক হচ্ছে যে পূর্ব যে পরপর তার দু গালে চুমু খেয়ে ফেলেছে সেদিকে কোনো হুঁশ নেই। সে তো ভাবতেই ব্যস্ত এই লোক সত্যি পূর্ব কিনা। পূর্বের দ্বারা এগুলো সম্ভব নাকি কখনো? যে এই লোক কথায় কথায় শুধু থাপ্পড় মারে, সে আবার কখনো চুমু খেতে পারে নাকি? তাও আবার তাকে? মেহেরিশ এমন ধ্যান ভাঙল যখন পূর্ব তার শুষ্ক ঠোঁটে জোড়ায় তার কপালে ছোঁয়ালো। শিহরণ সমস্ত শরীরের উপর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। তবে এতে যেন তার অস্বস্তি আরও বাড়ল। মুহূর্তে শরীর জমে কাঠ হয়ে গেল। এতক্ষণ যাবৎ শক্ত করে দুহাত দিয়ে ধরে রাখা ওড়না দু কিনারা ছেড়ে দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো মেহেরিশ। ওড়নাটা ভারী আর জর্জেটে হয়, তার উপর চাদরের মতো করে পেঁচিয়ে রাখা দুহাত ছাড়া মাত্রই নিচে পড়তে নিলে পূর্ব তার এক হাত দিয়ে ধরে ফেলে সেই নিচে পড়া থেকে মেহেরিশের গায়ের ওড়নাটি আগের ন্যায় পেঁচিয়ে দিতে দিতে ঘোর লাগা কণ্ঠে ফের বলে উঠল, নিজেকে সামলাও, না হলে আমাকে সামলানো যে দায় হয়ে উঠবে। তবে মেহেরিশের সেদিকে আজ যেন বিন্দুমাত্র হেলদোল নেই। মেহেরিশের এই অবস্থা বুঝতে পেরে মনে বেশ তৃপ্তি পেল পূর্ব। ঠোঁট বাঁকিয়ে হেসে নিল একটু। তবে মেহেরিশের সেই দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সে তো শক্ত হয়ে বরফের মতো জমে আছে যেন। এই যে পূর্ব তার ওড়নাটা পড়ে যাওয়া থেকে ধরে বুকের উপর রেখেছে, সেদিকে খেয়াল নেই মেয়েটার। জীবনে যে এই প্রথম কেউ তাকে এমন গভীরভাবে স্পর্শ করল। মেহের, আবারও ফের ঘোর লাগা হাসকিস্বরে বলে উঠল পূর্ব কণ্ঠস্বর। তবে আজ কি যেন হলো মেহেরিশের। পূর্ব সাথে তাল মিলিয়ে জবাব দিয়ে উঠল, এতে যেন পূর্বের আরও ঘায়েল করে দিল কথাটি। ধারায় মেহেরিশের মুখে কথা শুনে আরও বেখেয়ালি হলো পূর্ব। তারপর মেহেরিশের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, তাকাও আমার দিকে। পারবো না, আমার কেমন যেন লাগছে, প্লিজ সরুন। মনে মনে হাসল পূর্ব। মেহেরিশ যে এই প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পেল সেটা খুব ভালো করে বুঝতে পারল পূর্ব। মেহেরিশকে আর একটু বেশি লজ্জা দিতে পূর্ব ফের বলে উঠল, সর্ব কেন? আপনি না সেই দিন বললেন আপনি আমার ওয়াইফ, স্বামীর অধিকার দেন না, তাই আজ ভাবলাম বিয়ে করেছি, স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করা কি ঠিক? এজন্যই
হয়তো বউ আমার খালি বাড়ি বাড়ি করে। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে গেল মেহেরিসের। এই লোক তো দেখে বেশ নির্লজ্জ। ছি, হবে না। না কেন, ওইসব বই সারাদিন পড়লে তো এরকমই হবে। লজ্জা আড়ষ্ট মেহেরিস পূর্বকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। তবে মেহেরিস কি পূর্বের মতো অমন বলিষ্ঠদেহী মানুষটাকে পারবে তার সামনে ধাক্কা দিয়ে সরাতে? এক চুলো নড়ল না পূর্ব সেখান থেকে। কেন যে এই রুমে এসেছি সে কি জানে ভেবেই নিজের ওপর এবার নিজের বিক্ষিপ্ত হলো মেহেরিস। তবে পূর্ব যেন আস্তে আস্তে আরও বেঘাল হচ্ছে। বড় বড় করে শ্বাস ফেলে পূর্ব নিজেকে শান্ত করতে। এখন সে আপাতত এসব কিছু করতে চায় না। তবে মেহেরিসকে এভাবে একা দেখে নিজেকে দমিয়ে রাখা দায় হয়ে পড়েছিল তার। তাই তো নিজের আবদ্ধ হয়ে মেহেরিসের এত কাছে চলে এসেছে সে, না চাইতো। এতে যেন আরও বেঘালি হচ্ছে পূর্ব। মেহেরিসের গোলাপের ন্যায় পাপড়ির মতো ঠোঁট দুটো ভীষণ টানছে তাকে। ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে আপন করে। যতটা আপন করে ছোঁয়া যায় ঠিক ততটাই। মেহেরিসের ঠোঁটের দিকে তাকে ঢোক গেল পূর্ব। নিজেকে শান্ত করতে পারছে না তার ইচ্ছা থেকে। এজন্যই তো এতদিন ইচ্ছে করেই সে মির্জা মঞ্জিলে আসেনি। কারণ এখানে আসলে মেহেরিসের কাছাকাছি থাকলে সে যে নিজেকে আটকে রাখতে পারত না মেহেরিসের থেকে দূরে। এদিকে মেহেরিসের যেন দম বন্ধ হয়ে আসছে। এভাবে আর একটু থাকলে হয়তো লজ্জায় মরে যাবে মেয়েটা। সে কখন থেকে লোকটা তাকে এভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছে, ছাড়ার নাম নেই। ভয়ে আড়ষ্ট মেহেরিস আবারও পূর্বকে হাত দিয়ে সরানোর উদ্দেশ্যে ধাক্কা দিল। তবে এবারে পূর্ব সেই স্থান থেকে নড়ল না বিন্দু পরিমাণও। সে তো অন্য ধ্যানে মগ্ন। তার কি হুঁশ আছে যে মেহেরিস তাকে সরাতে চাইছে কখন থেকে? পূর্ব তাদের মধ্যে সমস্ত দূরত্ব খুঁজে মেহেরিসের আরও কাছে আসতে ঘাবড়ানো মেহেরিস কেঁপে কেঁপে ভাঙা ভাঙা গলায় চোখ খিচে বলে উঠল, ওয়াশরুমে যাব। থেমে গেল পূর্ব। কথাটি কর্ণগর হতে কপাল কুঁচকে তাকলো মেহেরিসের দিকে। কথাটি বুঝতেই শব্দ করে হেসে উঠল পূর্ব। না জানি কেন এই মেয়েটা বারবার তার কাজে ব্যাঘাত সৃষ্টি করে। তবে আর কিছু বাহানা দিতে পারল না শেষ পর্যন্ত কিনা ওয়াশরুম। বিষয়টা বুঝে যেন আরও উচ্চস্বরে হেসে উঠল পূর্ব। এদিকে পূর্বকে এভাবে হাসতে দেখে অবাকের ন্যায় তাকে পূর্বপানে মেহেরিস। ইস, মেহেরিস বোধ হয় আজ হার্ট অ্যাটাক ফ্যাটাক করে ফেলবে। এত সুন্দর করে কেউ হাসতে পারে? টকটকা ফর্সা গায়ের রং একটু হাসলে যেন লাল বর্ণ ধারণ করেছে। বাদামি রঙের মণিগুলো হাসির উজ্জ্বলতায় চিকচিক করছে। ইস, মেহেরিস এই লোকটার হাসির প্রেমে পড়ে গেছে শিওর। কারণ তার পুরো জীবনে কাউকে এভাবে হাসতে দেখেনি সে। হাসলে যে লোকটাকে মারাত্মক সুন্দর লাগে। মেহেরিসকে এভাবে পূর্ব তার দিকে তাকিয়ে থাকতে দেখে নিজের হাসি বিলুপ্ত করে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, ম্যাডাম, আপনি কি সারাদিন ওয়াশরুম পেয়ে থাকে? এখানে সেখানে সবসময় ওয়াশরুম খুঁজতে থাকেন? এবার মেহেরিস বেশ লজ্জা পেল পূর্বের কথায়। সে তো তখন পূর্বের সেই গভীর স্পর্শ থেকে রক্ষা পেতে মুখে আচমকা যা এসেছে বলে দিয়েছে। এত কিছু কি খেয়াল করেছে মেয়েটা? পরক্ষণে নিজের মস্তিষ্ক কথাটা বিত্তেই বুঝলো। ঠিকই তো, আর কিছু পেল না শেষ পর্যন্ত ওয়াশরুম। ছি, ওয়াক কি হলো, যাচ্ছেন না কেন ওয়াশরুমে? লজ্জায় আড়ষ্ট মেহেরিস এক দৌড় দিয়ে চলে গেল রুমের ভিতরে থেকে ওয়াশরুমটার ভিতরে গিয়ে কোনো রকম ছিটকিনি লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলো মেয়েটা। বড় বড় শ্বাস নিতে থাকলো বুকের হাত দিয়ে। উফ, এতক্ষণ যেন প্রাণ ফিরে পেল সে। দরকার হলে আজ সারা রাত এই ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবে, তাও ওই লোকের মুখোমুখি হবে না সে। ছি, কি লজ্জাটা না দিয়েছে লোকটা তাকে। কিভাবে এই মুখ দেখাবে সে এখন ওই লোকটাকে? কেটে গেল আরও 20টা মিনিট। মেহেরিস সেই ঢুকেছে, বের হওয়ার নাম নেই। আর না হয় কোনো পানির শব্দ বা অন্য কিছুর শব্দ আসছে ভিতর থেকে। পূর্ব বেশ বুঝতে পেরেছে মেয়েটা তার থেকে বাঁচার জন্য তখন মিথ্যে বলে পার পেয়েছিল ভেবে আবারও হেসে উঠল সে। দরজার সামনে এসে উচ্চস্বরে বলে উঠল, ম্যাডাম কি ওয়াশরুমে ঘুমিয়ে গেছেন নাকি? মেহেরিসের এবার রাগ হলো প্রচণ্ড। এই লোক এখনও তার পিছু ছাড়ছে না। তোর ঘুমানো
ঘুমা না ভাই, আমার পিছনে কেন লেগেছিস? ভেবেই মনে মনে বেশ ক্ষিপ্ত হলো সে। এবার পূর্বের উপর সকালটা হোক, এরিনাকে দেখে নিবে সে, বড় বলে একদম ছেড়ে দিবে না হুম। তবে পূর্বের প্রশ্নের কোনো উত্তর দিল না মেহেরিস। মেহেরিস থেকে কোনো উত্তর না পেয়ে আবারও পূর্বের আগের ন্যায় উচ্চস্বরে বলে উঠলে, ম্যাডাম মনে হয় আজ ওয়াশরুমে কাটাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়াশরুমে থাকেন, আমি না হয় রুম থেকে চলে যাই, মন চাইলে বের হয়ে এসেন। বলেই পূর্ব তার রুমের দরজাটা জোরে শব্দ করে খুলে আবারও পুনরায় ড্রিম করে লাগিয়ে দিল। শব্দটা মেহেরিসের কানে বেশ ভালো করে শুনতে পেল। আত্মবিশ্বাসী হয়ে উঠল মেহেরিস। লোকটা হয়তো সত্যি চলে গেছে ভেবেই আস্তে আস্তে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হয়ে আসবে। 440 ভোল্টের শর্ট খেল। খাটের ওপর এক কোণায় জুতো পরা অবস্থায় পা খাটের ওপর তুলে রেখে বালিশ খাটের ডেস্কের সাথে লাগিয়ে হেলান দিয়ে বসে আছে। মেহেরিস পূর্বকে এখানে দেখে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করল পূর্ব। ভুলে গেল সে 14 গোষ্ঠীর মধ্যে অবস্থানটাও। এই লোক কীভাবে মিথ্যে বলে বের করে আনলো তাকে? মিথ্যাবাদী লোক। আবার বলে মেহেরিস নাকি মিথ্যা বলে। রাগে মেহেরিস তার সমস্ত ভয় ভুলে গিয়ে কোমরে হাত গুজে বলে উঠে, এই আপনি না চলে যান, তাহলে এখানে কি করছেন? ভাবলাম প্রথম রাতে যদি বউকে রেখে চলে যাই মানুষ ভাববে আমার শারীরিক কোনো সমস্যা আছে। তার উপরে আবার আপনি ছোট মানুষ, মানুষ ভয় টয় পাবে একা রুমে ঘুমাতে, এজন্য আর যায়নি। মায়া হচ্ছিল আপনার জন্য অনেক। একাচাকা খেল মেহেরিস। এই লোকের সাথে কথা বলা ভুল ছিল তার। ছি, কেমন ভাবনা লোকটার, কোথা থেকে কোথায় নিয়ে যায় সাধারণ একটা কথাকে। না, এই লোকের সাথে আর কথা বলবে না সে। তার থেকে ভালো সিঙ্গেল সোফার উপর বসে দরকার হলে রাত পার করে দিবে ভেবেই সামনের দিকে পা বাড়াতে পূর্ব বলে উঠল, ডোন্ট, মানে মাথাটা ভীষণ ব্যথা করছে, ঘুমাতে চাই। তো আমি কি করব? স্বামীর সেবা করবে, মাথাটা টিপে দাও, ঘুমাবো আমি। এই আমি আপনার মাথায় টিপে দেবো কেন? পারবো না আমি, বুঝেছেন? মেহের, ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে দাও, রাগিও না, ফলাফল তোমাকে ভোগ করতে হবে।